আজ আমরা দেখতে চলেছি 2013 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য অ্যানোয়িং ক্লাসরুম। এটি মূলত একটি কমেডি ড্রামা মুভি, যেখানে এমন একটি স্কুলকে দেখানো হয়েছে যে স্কুলের প্রত্যেকটি স্টুডেন্ট ছিল খুবই দুষ্টু। এমনকি তারা এতটা অসভ্য এবং বখাটে টাইপের ছিল যে তারা তাদের স্কুলের কোনো টিচারকে সম্মান করা তো দূরের কথা, বরং উল্টো তাদেরকে শায়েস্তা করার জন্য সবসময় তাদের পেছনে লেগে থাকতো। এমনকি তারা টিচারদেরকেই বুলি করত। প্রতিনিয়ত তারা টিচারদের উপর এতটা অত্যাচার করত যে কোনো টিচারই সেই স্কুলে থাকতে চাইতো না। এমনকি স্টুডেন্টদের অপমান সহ্য করতে না পেরে অনেক টিচার তো মরতেও চাইতো। কিন্তু ঘটনাক্রমে হঠাৎ করেই এই বখাটেদের স্কুলে টিচার হয়ে আসে একজন এক্স ক্রিমিনাল, যে কিনা ছিল জেল খাটা একজন কুখ্যাত আসামি। কিন্তু এই ব্যাপারটি স্কুলের কেউই জানতো না। আর এটা না জেনে স্টুডেন্টদের এই টিচারের পেছনে লাগাটাই ছিল সবচাইতে বড় ভুল। কারণ পরবর্তীতে এই টিচার বদমাস স্টুডেন্টগুলোকে এমনভাবে শায়েস্তা করে যেটা দেখলে আপনারাও আপনাদের হাসি থামাতে পারবেন না। তবে এই টিচার একজন এক্স ক্রিমিনাল হয়েও কেন স্কুলে এসেছিল, আর পরবর্তীতে সে কি এই বদমাসগুলোকে ভালো করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক বখাটেদের স্কুলের মজার এক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জার্মানির একটি কারাগারে, যেখানে আমরা জ্যাকি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। জ্যাকি একটি ব্যাংকে অনেক বড় একটি চুরি করে ধরা পড়েছিল, আর তাই তার এই কারাগারে বেশ কয়েক বছরের সাজা হয়েছে। তো এবার কিছুক্ষণ পরেই তাকে কারাগার থেকে রিলিজ দেওয়া হয়। জ্যাকি সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে অনেক ভালোভাবে চলবে, সে সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবে। তাই সে একটি পুরাতন ফোন এবং কিছু টাকা নিয়ে তার সফরে বেরিয়ে পড়ে। তবে এই ফোন এবং টাকা সে জেলের ভেতর থেকেই চুরি করে এনেছিল, যাতে করে সে তার নতুন জীবন শুরু করতে পারে। আর আজকে সে মুক্তির আনন্দে একসাথে অনেকগুলো বিয়ারও কিনে নেয়। এরপর সে তার অনেক কাছের একজন বন্ধু জেনেবকে ফোন করে। জেনেব তখন অনেক এক্সাইটেড হয়ে তাকে রিসিভ করতে আসে। এরপর জ্যাকি এখানে জেনেবকে তার $1 মিলিয়ন কথা জিজ্ঞাসা করে। আসলে জ্যাকি যেই টাকাগুলো চুরি করেছিল সেই সমস্ত টাকা সে জেলে যাওয়ার আগে জেনেবকে দিয়ে গিয়েছে। জেনেব তখন জ্যাকিকে বলে, টাকার ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার সমস্ত টাকা একদম সামলে রেখেছি। এই বলে জেনেব জ্যাকিকে তার গাড়িতে তুলে নেয়। এরপর সে জ্যাকিকে জানায় যে সে নাকি তার টাকাগুলো একটি সিক্রেট জায়গার মাটির নিচে পুঁতে রেখেছে, আর সেখানেই তার টাকাগুলো একদম সুরক্ষিত আছে। এ কথা শুনে জ্যাকি অনেক খুশি হয়ে যায়। এরপর জেনেব জ্যাকিকে সেই লোকেশনে পাঠিয়ে নিজে দূরে বসে অপেক্ষা করতে থাকে। তবে জ্যাকি যখন সেই জায়গাতে চলে যায়, তখন সেই জায়গার অবস্থা দেখে সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কারণ যে জায়গাতে জেনেব টাকাগুলো পুঁতে রেখেছে, ঠিক সেই জায়গার উপরে একটি স্কুলের জিম তৈরি করা হয়েছে। জ্যাকি তখন তাড়াতাড়ি করে জেনেবকে সেই জায়গাতে ডেকে নিয়ে আসে। এরপর সে জেনেবকে বলে, তুমি এটা কি করেছো? এমন একটি জায়গাতে টাকাগুলো পুঁতে রেখেছো যেখানে কিনা একটি জিম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা কিভাবে এই টাকাগুলো উদ্ধার করব বলো তো? জেনেব তখন তাকে বলে, আমি তো তোমার জেলে যাওয়ার পরপরই এখানে এসে টাকা পুঁতে গিয়েছি, আর এই জায়গাটি তখন একদম ফাঁকা একটি জায়গা ছিল। তবে এখন আর আমাদের কিছুই করার নেই, আমাদের দুজনকে মিলে এমন কিছু প্ল্যান করতে হবে যেটার মাধ্যমে আমরা টাকাগুলোকে উদ্ধার করতে পারবো। এবার পরের দৃশ্যে আমরা একটি ক্লাব দেখতে পাই, যেখানে একজন গ্যাংস্টার জ্যাকিকে মারছিল। আসলে এই গ্যাংস্টারের কাছ থেকে জ্যাকি 2 লাখ টাকা ধার নিয়েছিল, আর সেটা এখন পর্যন্ত পরিশোধ করতে না পারায় সে তাকে মারছে। তবে জ্যাকি এখানে তার কাছে অনেক অনুরোধ করে। সে এখানে তাকে বলে, আপনি দয়া করে আমাকে কয়েক সপ্তাহ সময় দিন, কিছুদিনের মধ্যেই আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। এরপর জ্যাকি এখানে সেই গ্যাংস্টারের কাছ থেকে থাকার একটি জায়গা চায়, আর সে তাকে কথা দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব সে তার টাকা দিয়ে দেবে। তাই সেই গ্যাংস্টারও তখন তাকে থাকার জন্য একটি রুম দেয়। এবার সেদিন রাতের বেলা জ্যাকি প্ল্যান করতে থাকে যে কিভাবে সে তার টাকাগুলোকে উদ্ধার করবে। আর কিছুক্ষণ পরেই তার মাথায় একটি আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় যে সেই জায়গাটিতে যে স্কুলের জিম রয়েছে সেই স্কুলে সে একটি চাকরি নেবে। তবে তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো চাইলেও সেই স্কুলের টিচারের চাকরি পাবে না। তাই সে কিছুদিনের জন্য সেই স্কুলের গার্ড হিসেবে জয়েন করতে চায়, যাতে করে সে সেখানকার সবকিছু পর্যবেক্ষণ করে খুব সূক্ষ্মভাবে একটি পরিকল্পনা করে সেখানে একটি সুড়ঙ্গ তৈরি করতে পারে, যেটার মাধ্যমে সে টাকাগুলোকে উদ্ধার করতে পারবে। তাই পরের দিন সকালবেলায় সে স্কুলের জব ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। তবে এমন সময় সেখানে লেসি নামক একটি মেয়ে আসে। এই মেয়েটি হচ্ছে এখানকার স্কুল টিচার। জ্যাকি তাকে দেখে অনেকটাই বোকা স্বভাবের মনে হয়। এরপর লেসি তাকে নিজে ইন্টারভিউ রুমে দিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু এমন সময় জ্যাকি দেখতে পায় যে লেসির পিঠের মধ্যে একটি কাগজ লাগানো আছে, যেখানে লেখা ছিল, আমাকে লাথি মারুন,
জ্যাকি বুঝতে পারছিল না যে এমন কাগজ লিসি তার পিঠে কেন লাগিয়ে রেখেছে। যাই হোক, এবার লিসি জ্যাকিকে ইন্টারভিউয়ের ওয়েটিং রুম দেখিয়ে দেয়। আর সেখানে গিয়ে জ্যাকি দেখতে পায় যে এখানে তার মতোই আরো অনেক মানুষ জবের জন্য এসেছে। তাই সেখানে লম্বা সিরিয়াল লেগে আছে। এদিকে একজন টিচার এখানে তাড়াহুড়ো করে প্রিন্সিপালের কাছে আসে, যার নাম ছিল নোরা। সে এখানে প্রিন্সিপালকে বলে যে ক্লাসের বাচ্চারা তার উপর এক বালতি রং ঢেলে দিয়েছে। সেই বাচ্চাদের অত্যাচার আর সহ্য করতে পারছে না। দিনের পর দিন তাদের দুষ্টুমি বেড়েই চলেছে। কিন্তু প্রিন্সিপাল এখানে উল্টো তার উপরে অনেক রেগে যায়। আর সে তাকে বলে, বাচ্চাদেরকে মানুষ করার দায়িত্ব তো টিচারদেরই, তাই না? কিন্তু তারা সেটা না করে কেন তার কাছে বারবার কমপ্লেন নিয়ে আসছে? সে এমনিতেই স্কুলে সবকিছু নিয়েই অনেক বিরক্ত। এদিকে জ্যাকি অনেক সময় ধরে অপেক্ষা করার পর জ্যাকি চিন্তা করে যে এতগুলো মানুষের মধ্যে সে হয়তো এখানে জব নাও পেতে পারে। তাই সে যখন সেখানে একটি ফায়ার অ্যালার্ম দেখতে পায়, তখন সে কৌশলে সেই ফায়ার অ্যালার্মটিকে বাজিয়ে দেয়, যার ফলে যতগুলো মানুষ জব ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এমনকি স্কুলের সবাইও ভয় পেয়ে পালাতে শুরু করে। তবে প্রিন্সিপালও যখন পালাতেই যাচ্ছিল, ঠিক তখনই জ্যাকি তাকে আটকায়। আর সে তার সামনে থাকা একজন স্টুডেন্টের চুল ধরে টেনে নিয়ে এসে বলে যে দুষ্টুমি করে ফায়ার অ্যালার্মে ছেলেটি বাজিয়েছে। এই বলে সে ছেলেটির গায়ে চুইংগাম লাগিয়ে দিয়ে প্রিন্সিপালকে নিয়ে ভেতরে চলে যায়, যাতে করে সে কোনো মতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারে। তো এবার ভেতরে এসে প্রিন্সিপাল জ্যাকির ইন্টারভিউ নিতে শুরু করে। প্রিন্সিপাল ভাবছিল যে জ্যাকি হয়তো টিচারের জবের জন্য এসেছে, কিন্তু জ্যাকি যেই জবটি করতে এসেছে সেটার ব্যাপারে যখন বলতেই যাবে, ঠিক তখনই সে প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারে যে তাদের স্কুল টিচারের স্যালারি হচ্ছে 2000 ইউরো এবং প্রত্যেকটি টিচারের কাছেই তাদের স্কুলের জিমের চাবি থাকে। একথা শুনে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার টাকাগুলো উদ্ধার করতে এই চাবিটির অনেক প্রয়োজন। তাই সে প্রিন্সিপালকে জানায় যে সে টিচারের জবের জন্যই এসেছে। তো প্রিন্সিপাল এখানে জ্যাকির ইন্টারভিউ নিয়ে জ্যাকিকে জবটি দিতে চায়। তবে সে এখানে জ্যাকিকে জানায় যে কাল যেন সে তার সমস্ত ডিগ্রি সার্টিফিকেটগুলো জমা দেয়। জ্যাকি তো এতে মহাবিপদে পড়ে যায়, কারণ সে মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়েছে। তার কাছে সার্টিফিকেট আসবে কোথা থেকে? কিন্তু যেভাবেই হোক কালকের ভেতরেই তাকে সার্টিফিকেট জোগাড় করতে হবে। এরপর জ্যাকি যখন স্কুল থেকে বের হতেই যাবে, তখন স্কুলেরই একটি স্টুডেন্ট সেখানকার দরজা বন্ধ করে রাখে। আর সে জ্যাকিকে অশ্লীল ইঙ্গিত দেখাতে থাকে। কিন্তু জ্যাকি এসবের পরোয়া করে না। সে এখানে অনেক জোরে একটি লাথি দিয়ে সেই দরজা খুলে ফেলে, যার ফলে সেই স্টুডেন্টটি নিচে পড়ে যায়। এদিকে আমরা লিসিকে দেখতে পাই। লিসি এখানে তার বোনের সঙ্গে কথা বলতে চাইছিল, যে কিনা এই স্কুলেরই একজন স্টুডেন্ট। কিন্তু লিসির বোন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর লিসি দেখতে পায় যে তার সামনে দাঁড়িয়ে কিছু স্টুডেন্ট স্মোক করছে। সে তখন সেই স্টুডেন্টদেরকে এমনটা করতে নিষেধ করে। কিন্তু লিসি যেহেতু অনেক নরম প্রকৃতির মানুষ ছিল, তাই তার কথা শোনা তো দূরের কথা, বরং তাকে কোনো স্টুডেন্টই পাত্তাই দিত না। তবে এমন সময় সেখানে জ্যাকি চলে আসে। যদিও জ্যাকিকে দেখেও তারা একদমই ভয় পাচ্ছিল না, কিন্তু জ্যাকি এখানে তাদের হাত থেকে সিগারেটগুলো কেড়ে নেয়। আর সে সেই জ্বলন্ত সিগারেটগুলোকে নিজের হাতের তালুতেই নিভিয়ে ফেলে, যেটা দেখে স্টুডেন্টরা কিছুটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। লিসি এতে জ্যাকির প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে তাকে মন থেকে ধন্যবাদ জানায় এবং সে জ্যাকিকে তার সঙ্গে কফি খাওয়ার জন্য ইনভাইট করে। তাই জ্যাকি তখন লিসির সঙ্গে সোজা তার বাড়িতে চলে যায়। তবে লিসিকে দেখে জ্যাকি বুঝতে পারে যে লিসি আসলে অনেক বোকা প্রকৃতির একটি মেয়ে। তাই এই সুযোগকেই কাজে লাগিয়ে সে তার প্ল্যানটিকে সাকসেসফুল করবে। তো লিসি যখন তাদের দুজনের জন্য বিয়ার আনতে যায়, তখন সেই সুযোগে জ্যাকি লিসির কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে আসলে পুরোপুরিভাবে প্ল্যান করেই লিসির সঙ্গে এসেছে। এবার লিসি যখন তার চাটি পান করে ফেলে, তখন সঙ্গে সঙ্গে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে জ্যাকি লিসির পুরো ঘর তন্ন তন্ন করে তার সার্টিফিকেটগুলো খুঁজতে থাকে, যাতে করে সেগুলোর মাধ্যমে সে কিছু ফেক ডকুমেন্ট তৈরি করতে পারে। তো প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করার পর সে কোনো মতে লিসির সার্টিফিকেটগুলো পেয়ে যায়। এরপর সে লিসির কম্পিউটারে সেই সার্টিফিকেটগুলোকে প্রিন্ট করার চেষ্টা করে, যেখানে সে নিজের নাম বসিয়ে দিয়ে ফেক সার্টিফিকেট বের করবে। কিন্তু লিসির প্রিন্টারটি একদমই কাজ করছিল না। তাই জ্যাকি তাড়াতাড়ি করে একটি পেন ড্রাইভের মাধ্যমে সেই সমস্ত সার্টিফিকেটের কপিগুলোকে পেন ড্রাইভে ট্রান্সফার করে নেয়। কিন্তু ঠিক এমন সময় সেখানে লিসির বান্ধবী চলে আসে, যে কিনা তার রুমমেটও ছিল। তাই জ্যাকি এখানে ধরা পড়তেই যাচ্ছিল, কিন্তু হুট করেই জ্যাকির মাথায় একটি প্ল্যান চলে আসে। সে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে লিসির সঙ্গে বিছানায় শুয়ে পড়ে। জ্যাকি আসলে এটা দেখানোর চেষ্টা করছিল যে সে এবং লিসি একসঙ্গে পার্সোনাল সময় কাটাচ্ছে। আর ঘটেও ঠিক এমনটাই। জ্যাকির সঙ্গে লিসিকে দেখে তার বান্ধবীও ঠিক সেটাই মনে করে। এবার পরের দিন সকালে জ্যাকি তার ফেক কাগজপত্র নিয়ে সে একদম টিচারের মতো সেজে স্কুলে চলে আসে। এবার জ্যাকি যখন স্কুলের ভেতরে প্রবেশ করে,
তখন সে দেখতে পায় যে সেই নোরা নামের টিচারটি স্টুডেন্টদের অত্যাচারের কারণে সে নিজেই নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য উপর থেকে লাফিয়ে নিচে পড়ছে। কিন্তু সে শুধুমাত্র একটি ফ্লোর উপর থেকে লাফ দিয়েছিল, তাই তার তেমন কিছুই হয় না। তবে তার ব্যাগের মধ্যে থাকা একটি রেড জুসের কারণে সবাই ভেবেছিল যে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর নোরা এখানে বলতে থাকে যে স্কুলের স্টুডেন্টদেরকে পড়ানোর চাইতে তার মরে যাওয়াটাই অনেক ভালো, কারণ তারা তার জীবনকে একদম অতিষ্ঠ করে ফেলেছে। দিনের পর দিন এত অপমান সে আর সহ্য করতে পারছে না। এবার একটি অ্যাম্বুলেন্স এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই ঘটনার পর সেদিনই প্রিন্সিপাল টিচারদেরকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে। প্রিন্সিপাল এখানে সকল টিচারদেরকে উদ্দেশ্য করে বলে যে নোরা যে ক্লাসটিতে পড়াতো সে এখন থেকে কিছুতেই সেই ক্লাসে পড়াবে না। তাই এখন আপনারাই বলুন যে আপনাদের মধ্যে কে সেই ক্লাসে পড়াতে চান। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার নাম হচ্ছে মোস্টবেট। একটি খেলা সবচাইতে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দিয়ে আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস, সেই সাথে 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আসলে এই পুরো স্কুলের মধ্যে সেই ক্লাসের বাচ্চারাই ছিল সবচাইতে বেশি দুষ্টু। তারা প্রত্যেকটি টিচারকে এমনভাবে হেনস্থার শিকার করে যে পরবর্তীতে তাদেরকে আর কোনো টিচারই পড়াতে চায় না। তবে এখানে লেসি সেই ক্লাসে পড়ানোর জন্য রাজি হয়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে তার ভালো আচরণ দিয়ে সেই ক্লাসে সবার মন জয় করে ফেলবে। সেই ক্লাসটি ছিল ক্লাস 10-এর বি সেকশন। তো লেসি যখন প্রথমবার সেই ক্লাসে যায় তখন সে তাদের সবার সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা এখানে লেসিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এমনকি তারা লেসিকে গাধা এবং বোকা টিচার বলেও সম্বোধন করে। তবে লেসি এসব কথায় কান্না দিয়ে যখনই সে চক উঠিয়ে বোর্ডে কিছু লিখতে যাবে তখনই সে দেখতে পায় যে চকের বদলে তার হাতে আঠালো কিছু একটা লেগে গিয়েছে। তাই সে তার হাত পরিষ্কার করার জন্য যখনই সে সেখানকার ট্যাপ অন করে তখন সেই ট্যাপটি ভেঙে তার হাতে চলে আসে আর সে পানি দিয়ে সম্পূর্ণ ভিজে যায়। সে তখন কোনো মতে ট্যাপটিকে বন্ধ করে সেখানে থাকা একটি টাওয়াল দিয়ে তার শরীরের পানি মুছতে যায়, কিন্তু এতে করে দেখা যায় যে তার পুরো চেহারা একদম কালি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। লেসি এতে খুবই রেগে যায়। তবে স্টুডেন্টরা লেসির এই অবস্থা দেখে অনেক মজা পাচ্ছিল। তাই লেসি এবার অনেক অপমানিত এবং লজ্জিত হয়ে যখনই সেই ক্লাসরুম থেকে বের হতে যাবে তখনই দরজার হাতলে থাকা খুবই নোংরা কিছু তার হাতে লেগে যায়। এতে লেসির অবস্থা যেন আরো খারাপ হয়ে যায়। লেসি তখন কোনো মতে তার নাজেহাল অবস্থা নিয়ে প্রিন্সিপালের রুমে চলে আসে, যেখানে জ্যাকিও ছিল। তো লেসি এখানে প্রিন্সিপালকে বলে যে সে একা কখনোই সেই ক্লাসরুমের স্টুডেন্টদেরকে সামলাতে পারবে না, তার সঙ্গে আরও একজন টিচারের প্রয়োজন। কিন্তু প্রিন্সিপাল এখানে লেসিকে বলে, তোমরা কেমন টিচার বলো তো, যে স্টুডেন্টরাই তোমাদের অবস্থা নাজেহাল করে দেয়? তোমাদের আর কোনো কথাই আমি শুনবো না, তোমাকে এই ক্লাসটি নিতে হবে। এই বলে প্রিন্সিপাল রাগ করে সেখান থেকে চলে গেলে লেসি সেখানে মন খারাপ করে কাঁদতে শুরু করে। এদিকে লেসি আগে যে ক্লাসটি নিত সেটা এখন দেয়া হয় নতুন টিচার জ্যাকিকে। তাই জ্যাকি তখন লেসির পরিবর্তে তার ক্লাসটি নিতে চলে যায়। আর সে এখানকার সমস্ত স্টুডেন্টদেরকে বলে, আমার ক্লাসে তোমাদেরকে একদমই পড়তে হবে না, তোমরা শুধুমাত্র মুভি দেখবে। আর যে সবচাইতে বেশি মুভি দেখতে পারবে তাকেই আমি এক্সামে সবচাইতে বেশি নম্বর দেব। এই বলে সে স্টুডেন্টদের কাছ থেকে খাবার চুরি করে খেতে থাকে। এমনকি সে টেবিলের উপর পা উঠিয়ে অসভ্যের মতো আচরণ করতে থাকে, যেটা দেখে স্টুডেন্টরা নিজেরাও অনেক বেশি অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে এটা আবার কেমন টিচার। তো টিচার হওয়ার কারণে জ্যাকিকে সেই স্কুলের জিমের চাবি দেওয়া হয়। আর তাই সেদিন মাঝরাতে জ্যাকি সোজা স্কুলের জিমে চলে যায়। তবে এখানে এসে এসে প্রথমে প্রত্যেকটি জায়গাতে কিছু সেন্সর লাগিয়ে দেয়। এতে করে আশেপাশে যদি কোনো মানুষ চলে আসে তাহলে সে সিগন্যাল পেয়ে সতর্ক হতে পারবে। এরপর জ্যাকি তার মোবাইলের লোকেশনের মাধ্যমে টাকাগুলোকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা লেসি এবং তার বান্ধবীকে দেখতে পাই। লেসির প্রিন্টারের সমস্যা হওয়ার কারণে তার বান্ধবী এখানে প্রিন্টারটিকে ঠিক করে দেয়। তবে প্রিন্টারটি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই প্রিন্টারের ভেতর থেকে দুটো কাগজ বেরিয়ে আসে, যেটা ছিল লেসির সার্টিফিকেট।
এটা দেখে লিসি একদম অবাক হয়ে যায়, কারণ সে তো কখনোই তার সার্টিফিকেট প্রিন্ট করতে দেয়নি। লিসি এতে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে এটা জ্যাকি ছাড়া আর কারো কাজ নয়। তাই সে এখানে বোকার মতো কাঁদতে শুরু করে, কারণ সে জ্যাকিকে অনেক ভালো মানুষ ভেবে বিশ্বাস করেছিল। এবার সে জ্যাকির ব্যাপারে সঠিক ইনফরমেশন জানার জন্য সোজা স্কুলের অফিস রুমে চলে আসে, যেখানে জ্যাকির ডকুমেন্টগুলো রাখা আছে। সে তাড়াতাড়ি করে জ্যাকির সমস্ত সার্টিফিকেটগুলোকে খুঁজে বের করে। এরপর সে তার নিজের সার্টিফিকেটের সঙ্গে সেগুলোকে মিলিয়ে দেখতে পায় যে দুটোই একদম সেম সার্টিফিকেট, শুধুমাত্র নামের জায়গায় জ্যাকির নাম রয়েছে। লিসি এতেই বুঝে যায় যে জ্যাকি তাকে বোকা বানিয়ে তার সার্টিফিকেট ইউজ করে এখানে চাকরি নিয়েছে। অন্যদিকে সেই জিমের মধ্যে জ্যাকি একটি দেয়াল ভাঙার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু এমন সময় সে সেখানে যেই সেন্সর লাগিয়েছে সেটা সঙ্গে সঙ্গেই বেজে ওঠে। জ্যাকি বুঝতে পারে যে এখানে কেউ আসছে, কিন্তু সে সেখানে লুকিয়ে পড়ার আগেই ধরা পড়ে যায়। জ্যাকি তখন দেখতে পায় যে এটা আসলে আর কেউ নয়, বরং লিসি। লিসি এখানে জ্যাকিকে নানা ধরনের গালাগাল দিতে থাকে, আর সে এখানে জ্যাকিকে জানায় যে সে পুলিশকে ফোন করে জ্যাকির নামে প্রতারণার মামলা করে দেবে। তবে লিসি যেহেতু নরম মনের মানুষ ছিল, তাই জ্যাকি এখানে লিসিকে কোনো মতে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে। আর সে তাকে বলে, তুমি দয়া করে এই কথা কাউকে বলো না। এর বিনিময়ে তুমি কি চাও? আমার শরীরটা কিছুদিন যাবৎ খারাপ, তো তাই আমি একটু জিম করার জন্য এখানে এসেছিলাম, কারণ দিনের বেলা তো আমি সময়ই পাই না। লিসি তখন তাকে বলে, ঠিক আছে, আমি এই সমস্ত কথা কাউকে বলবো না, যদি কালকে আপনি প্রিন্সিপালের কাছে গিয়ে আমার ক্লাসটিকে আবারও চেঞ্জ করে দিতে পারেন। আমি কাল থেকে ওই ক্লাস নিতে পারবো না, তাই আপনাকে এখন অদল বদল করে আমার ক্লাসের টিচার হতে হবে। জ্যাকি তখন তার কথায় রাজি হয়ে যায়, আর পরের দিন সকালে তারা দুজন মিলে প্রিন্সিপালের কাছে গিয়ে অনেক অনুরোধ করে কোনো মতে তাদের ক্লাস অদল বদল করে নেয়। এরপর আজকেই জ্যাকি প্রথমবারের মতো ক্লাস 10-এর বি সেকশনে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টই একদম উশৃঙ্খল হয়ে বসে আছে। এমনকি তারা এত বেশি অসভ্য ছিল যে তারা ক্লাসের বোর্ডের মধ্যে অশ্লীল ড্রয়িং করে রেখেছে। এরপর জ্যাকি ক্লাসের আলমারি থেকে অ্যাটেন্ডেন্স বুক বের করতে গেলে সেখানে থাকা মাউস ট্র্যাপের মধ্যে তার হাত আটকে যায় এবং উপর থেকে এক বালতি নোংরা লিকুইড তার উপরে এসে পড়ে। তবে তারপরও জ্যাকি হাল ছাড়ে না, সে সোজা চেয়ারে গিয়ে বসে সমস্ত স্টুডেন্টদের হাজিরা নিতে থাকে। তবে যখন সে প্রথম জনের রোল বলে নাম ধরে ডাকে, তখন ক্লাসের সমস্ত স্টুডেন্টরাই একসঙ্গে হাত তোলে আর তারা জ্যাকির উপর হাসতে থাকে। এরপর জ্যাকি যখন রেগে গিয়ে সেখান থেকে উঠতেই যাবে, ঠিক তখনই সে বুঝতে পারে যে তার চেয়ারের মধ্যে সুপার গ্লু লাগানো আছে, তাই চেয়ারটি একদম তার শরীরের সঙ্গে লেগে যায়। জ্যাকি কোনো মতে টেবিলের সঙ্গে ধাক্কা দিয়ে দিয়ে চেয়ারটিকে ছুটিয়ে ফেলে, আর সে সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলে, তোমাদেরকে আমি দেখে নেব। এই বলেই যখন সে তার গাড়িতে এসে গাড়িটিকে স্টার্ট করতেই যাবে, ঠিক তখনই তার গাড়ির মধ্যেও একটি ব্লাস্ট হয়ে যায়, আর সেই ব্লাস্টের কারণে প্রচুর পরিমাণে মুরগির পশম তার শরীরে লেগে যায়। জ্যাকি যেন একদিনে এই স্টুডেন্টদের অত্যাচারে পাগল হয়ে যাচ্ছিল। এদিকে সিসি ক্যামেরার মাধ্যমেই সমস্ত কিছু দেখতে পায় স্কুলের প্রিন্সিপাল। এমনকি সে দেখতে পায় যে জ্যাকির প্যান্ট ছিঁড়ে তার সমস্ত কিছুই দেখা যাচ্ছে। এটা দেখে সে হাসতে চেয়েও কোনো মতে নিজের হাসিকে কন্ট্রোল করে রাখে। এবার সেদিন রাতের বেলা আমরা জ্যাকিকে সেই জিমের মধ্যে দেখতে পাই। সে এখানে অনেক বড় একটি মেশিন নিয়ে এসেছে, আর সেই মেশিনের মাধ্যমে সে অল্প অল্প করে প্রতিদিন সেখানে খোদাই করে। তবে সে আজকে সারা রাত সেখানে তার খোদাই কাজ চালায়। এরপর সকাল হয়ে গেলে সে সেখানেই তার পোশাক বদলে স্কুলে চলে আসে, আর আজকে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সে স্টুডেন্টদের ক্লাসে প্রবেশ করে। তবে সে আজকে তার সঙ্গে একটি গান নিয়ে এসেছে। এটা ছিল একটি পেইন্ট বল গান, যেটার ভেতর থেকে বিভিন্ন রঙের বল বের হয়। জ্যাকি দেখতে পায় যে ক্লাসে এখনো অনেক স্টুডেন্ট আসেনি, তারা বাইরে বসে আড্ডা দিচ্ছে। জ্যাকি তখন উপর থেকেই তাদের সবাইকে শুট করতে শুরু করে। যদিও এটা একটি পেইন্ট বল গান ছিল, কিন্তু এই বলগুলো শরীরে লাগলে অনেক ব্যথা লাগতো, তাই সমস্ত স্টুডেন্টরা বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে। তারা স্কুলের পেছনের বর্ডার পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জ্যাকি তাদেরকে আবারও শুট করার হুমকি দেয়, যার ফলে বাধ্য হয়ে তাদেরকে ক্লাসে ফিরে আসতে হয়। জ্যাকি তখন তাদেরকে ভয় দেখিয়ে শান্ত করায়, আর সে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে তাদেরকে বলে, দেখো তোমরা দুষ্টুমি করো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু টিচারদের সঙ্গে বেয়াদবি করাটা মোটেও শোভনীয় নয়। তোমরা লেখাপড়া না করতে চাইলে সেটা ঠিক আছে, তবে এমন অসভ্যের মতো আচরণ করাটা মোটেও ঠিক নয়। তোমাদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান। তো জ্যাকি যখন তাদেরকে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেখানে লিসি তার ক্লাসের জন্য চক নিতে আসে। কিন্তু সে আজকে প্রথমবার এই ক্লাসের সবাইকে এতটা শান্ত দেখছে, এতে সে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তাই সে খুবই অবাক হয়ে যায়, কারণ এই ক্লাসের স্টুডেন্টদেরকে সে এতটা চুপচাপ কোনোদিনও দেখেনি। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে জ্যাকি সেই জিমের মধ্যে অনেক বড় একটি সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে।
তবে এমন সময় জ্যাকিকে সেই ক্লাবের গ্যাংস্টার ফোন দেয় আর সে জ্যাকিকে বলে যে সে যেন তার জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, কারণ তার টাকা পরিশোধ করার সময় শেষ হয়ে গিয়েছে। এরপর জ্যাকি তখন তার সমস্ত জিনিস যখন তার গাড়িতে ওঠাচ্ছিল তখন সে ভুলবশত তার গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তবে এখন তো তার কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই সে তার গাড়ির ভেতরেই বসে থাকে। কিন্তু এমন সময় সেখানে বৃষ্টি চলে আসায় গাড়ির ভাঙা গ্লাস দিয়ে ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করতে শুরু করে, তাই জ্যাকি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা লিসিকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবী ক্যারেল এবং তার রুমমেটের সঙ্গে ডিনার করছিল। কিন্তু এমন সময় তারা বাহির থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তারা তখন একটি লাঠি হাতে নিয়ে বাইরে গেলে একজন ব্যক্তিকে সেখানে লুকিয়ে থাকতে দেখে তারা তাকে মারতে শুরু করে। কিন্তু দেখা যায় এটা আসলে জ্যাকি। থাকার মতো কোনো জায়গা না পাওয়ায় সে এখানে এসে লুকিয়ে রয়েছে। লিসি তখন তাকে তাদের রুমে নিয়ে এসে খেতে দেয়, কিন্তু তার আগে সে তাকে একটি শর্ত দেয়। সে তাকে বলে যে সে খুব বেশি লেখাপড়া করেনি, এটা ঠিক আছে, কিন্তু তাকে সত্যি সত্যি ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াতে হবে, তবে সে তাকে এখানে থাকতে দেবে। আর জ্যাকি তার কথায় রাজি হলে স্টুডেন্টদেরকে কিভাবে পড়াতে হয় লিসা তাকে সেই সম্পর্কে কিছু বই দেয়। আর সে তাকে বলে যে কোনো সমস্যায় সে জ্যাকিকে হেল্প করবে। এবার সেই ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টের ব্যাপারে ভালোভাবে জানার জন্য জ্যাকি তাদের সবার ইনফরমেশন চেক করতে থাকে। আর এখানে সে জানতে পারে যে সেই ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টই ছোটখাটো ক্রাইম করেছে। এবার আজকে লিসি স্কুলে সুইমিং ক্লাস নিচ্ছিল, কিন্তু কোনো স্টুডেন্টই তার কোনো কথা শুনছিল না। তবে ঠিক এমন সময় সেখানে জ্যাকি চলে আসে। আর জ্যাকি যখন এটা দেখতে পায় তখন সে চুপচাপ একজন স্টুডেন্টকে উপরে তুলে একদম পানিতে ছুঁড়ে মারে। এতে বাকি স্টুডেন্টরাও অনেক ভয় পেয়ে যায় আর তারা নিজেরাই তখন পানিতে লাফ দিতে থাকে। অন্যদিকে সেখানে আবার দুজন স্টুডেন্ট মারামারি করছিল। জ্যাকি তখন তাদের দুজনকে থামাতে গেলে একজন স্টুডেন্ট জ্যাকির এমন জায়গাতে আঘাত করে যে জ্যাকি প্রচন্ড রেগে গিয়ে তাকে নিয়ে সোজা পানিতে লাফ দেয়। আর সে সেই ছেলেটিকে ততক্ষণ পর্যন্ত পানির মধ্যে চেপে ধরে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার এই কাজের জন্য ক্ষমা না চায়। শেষে স্টুডেন্টকে এমন ভয় দেখায় যে তার পুরো জীবনের মতো শিক্ষা হয়ে যায়। আর সে কাঁদতে কাঁদতে জ্যাকির কাছে ক্ষমা চায়। তো দুপুরে এবার লাঞ্চ করার জন্য জ্যাকি লেসিকে নিয়ে জেনেভের ক্লাবে চলে আসে। আর এখানে তারা নানা বিষয়ে গল্প করে। তো এবার লেসি সেখান থেকে চলে যাওয়ার পর জ্যাকির কাছে তার একজন পুরনো বন্ধু আসে। একসময় জ্যাকি এবং সে একসঙ্গে মিলে চুরি করত। তো সেই বন্ধু এখানে আজকে জ্যাকিকে অনেক বড় একটি চুরির অফার দেয়, কিন্তু জ্যাকি তাকে সরাসরি মানা করে দিয়ে বলে যে সেই সমস্ত কাজ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে, সে আর কখনোই এসব কাজ করবে না। এবার সেদিন সেই জিমের মধ্যে সুড়ঙ্গ খোঁড়ার সময় জ্যাকি একটি টাইম ক্যাপসুল খুঁজে পায়। আসলে টাইম ক্যাপসুল হলো এমন এক ধরনের বক্স যেখানে মানুষ তার অতীতের জীবনের প্রিয় জিনিসগুলো লুকিয়ে রাখে। তো জ্যাকি যখন সেই টাইম ক্যাপসুলটিকে খুলে দেখে তখন সে সেখানে ছোট্ট একটি মেয়ের ছবি দেখতে পায় এবং সেই বক্সের মধ্যে সে অনেকগুলো চিঠিও পায়। তবে এখানে ছবির মেয়েটিকে জ্যাকির কাছে কেমন যেন চেনা চেনা লাগছিল, তাই সে তখন সেখানে থাকা লেটারগুলো পড়তে শুরু করে। আর জ্যাকি এখানে জানতে পারে যে এই টাইম ক্যাপসুলটি আসলে আর কারোই নয়, বরং লেসির। লেসি ছোটবেলায় এই স্কুলেই পড়তো আর এই জিমের জায়গাটি অনেক বড় একটি মাঠ ছিল, তাই লেসি তার জীবনের একটি টাইম ক্যাপসুল তৈরি করে সেটাকে এখানেই পুঁতে দিয়েছিল। লেসির একটি চিঠি পড়ে জ্যাকি জানতে পারে যে লেসি ছোটবেলা থেকে একজন সফল স্কুল টিচার হতে চায়, যেখানে স্টুডেন্টরা তাকে সম্মান করবে, ভালোবাসবে এবং সে তার স্টুডেন্টদের অনেক ভালো একটি কেরিয়ার দেখবে। তাই সে স্কুল টিচার হওয়ার জন্য সবকিছু করবে। এখন এই চিঠিটি পড়ে লেসির জন্য জ্যাকির অনেক খারাপ লাগে, কারণ লেসি স্কুল টিচার হয়েছে তো ঠিকই, কিন্তু স্টুডেন্টরা তাকে বোকা এবং সহজ সরল পেয়ে তাকে তারা সম্মানও করে না এবং ভালোবাসে না, বরং তাকে সবসময় নানাভাবে ছোট করে এবং লজ্জায় ফেলে দেয়। আর এটা হয়তো একজন টিচার হিসেবে লেসির খুবই খারাপ লাগে, যেটা সে কাউকে বুঝতে দেয় না। এরপর জ্যাকি ড্রিঙ্ক করতে করতে স্কুলের ভেতরে চলে আসে, যেখানে স্কুলের অনেকগুলো ট্রফি দেখে তার নিজের প্রতি রাগ হচ্ছিল যে সে কেন লেখাপড়া ছেড়ে দিয়েছিল, কারণ লেখাপড়া করলে হয়তো তার জীবনটা আজকে অন্যরকম হতো। তাকে এভাবে রাস্তায় রাস্তায় মানুষের আশ্রয়ে থাকতে হতো না। এখন এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে জ্যাকি স্কুলের মধ্যে শুয়ে পড়ে। তবে সকালবেলা যখন তার চোখ খোলে তখন সে বুঝতে পারে যে তার স্টুডেন্টরা তার ঘুমানোর সুযোগ নিয়েছে। তারা বিভিন্ন রং এবং মেকআপ দিয়ে জ্যাকিকে জোকার বানিয়ে ফেলেছে, এমনকি তার নখে তারা মেয়েদের মতো নীল পলিশ লাগিয়ে দিয়েছে। এবার জ্যাকি যখন সেভাবে স্কুলের মধ্যে হাঁটছিল তখন স্টুডেন্টরা তাকে দেখে অনেক হাসাহাসি করছিল। সবাই ভাবছিল যে তাদের টিচার আবার ট্রান্সজেন্ডার নয় তো। এবার লেসি যখন দূর থেকে জ্যাকিকে দেখতে পায় তখন সে তাড়াতাড়ি করে জ্যাকিকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। লেসি দেখতে পায় যে স্টুডেন্টরা জ্যাকির শরীরের বিভিন্ন জায়গাতে নানা ধরনের আজে বাজে ভাষা লিখে রেখেছে। এখানে জ্যাকির অবস্থা খারাপ দেখতে পেয়ে লেসি তাকে সামলানোর চেষ্টা করে। লেসি যেন জ্যাকির অবস্থা দেখে একদম অস্থির হয়ে পড়ছিল।
আর নিজের জন্য লেসিকে এতটা চিন্তিত দেখতে পেয়ে জ্যাকির মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে থাকে, কারণ এই প্রথমবার সে নিজের জন্য কাউকে এতটা চিন্তিত দেখতে পেয়েছে। এরপর প্রায় কয়েকদিন সময় পার হয়ে যায়, আর স্টুডেন্টদেরকে কিছু বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য জ্যাকি জোর করে তাদেরকে একটি স্কুল ট্যুরে নিয়ে যায়। তার সঙ্গে লেসিও ছিল। জ্যাকি প্ল্যান করে তাদেরকে বিভিন্ন ক্রিমিনাল, গ্যাংস্টার, চোর, অশিক্ষিত এবং বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের বাড়িতে নিয়ে যায়, কারণ এই স্টুডেন্টরা লেখাপড়া বাদ দিয়ে সবসময় গ্যাংস্টার হতে চায়। তো তারা এখানে দেখতে পায় যে সমস্ত মানুষদের জীবন একদম নরকের মতো। তাদের কাছে না আছে সুন্দর কোনো থাকার জায়গা, আর না আছে টাকা পয়সা এবং স্বাস্থ্যকর কোনো পরিবেশ। কেউ কেউ তো পাগলের মতো ড্রাগস নিয়ে শুধুমাত্র বিছানায় পড়ে আছে, আবার কেউ লেখাপড়া না জানায় বেকারত্বের কারণে না খেয়ে আছে। এরপর জ্যাকি তাদেরকে বিভিন্ন বার ড্যান্সারদের বাড়িতেও নিয়ে যায়, কারণ এই মেয়েগুলোর মধ্যেও বার ড্যান্সার হওয়ার ইচ্ছে ছিল। এরপর তারা একজন বৃদ্ধ বার ড্যান্সারের কাছে গেলে সে তাদেরকে তার জীবনের গল্প শোনায়, যে লেখাপড়া না করার কারণে তাকে এখন পর্যন্ত কতটা স্ট্রাগল করতে হচ্ছে। এই বয়সেও তাকে মানুষের বাড়িতে কাজ করে টাকা ইনকাম করতে হচ্ছে তার অসুস্থ হাজবেন্ডের দেখাশোনা করার জন্য। তো এই সমস্ত কিছু দেখানোর পর জ্যাকি তাদের সবাইকে বলে, তোমরা হয়তো লেখাপড়া না করে নিজেদেরকে গ্যাংস্টার ভেবে অনেক কুল মনে করো, কিন্তু বাস্তব জীবন অনেক কঠিন। এই সমস্ত গ্যাংস্টারগিরি দিয়ে পৃথিবীতে টেকা যায় না, বরং ভালো এবং সুন্দর একটি জীবন পেতে হলে লেখাপড়া করে সভ্যভাবে চলাফেরা করতে হবে। কারণ একজন মানুষ শিক্ষিত হয়েও যদি অসভ্য হয় আর তার আচার আচরণ যদি অশিক্ষিত মানুষদের মতোই থাকে, তাহলে সমাজের কাছে তার কোনো দাম নেই। তাই একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে ভালোভাবে লেখাপড়া করে, তবে সে একসময় তার কেরিয়ার গড়ে ভালো কিছু করতে পারবে। এখন এই সমস্ত কিছু দেখে স্টুডেন্টরা তাদের ভুল বুঝতে পারে, আর তারা এখন থেকে ভালো হয়ে চলার সিদ্ধান্ত নেয়। তারা জ্যাকির কাছে জানতে চায় যে তাদের আসলে কি করা উচিত। জ্যাকি তখন তাদেরকে বলে, দেখো, তোমরা কিন্তু সবাই দেখতে অনেক কিউট এবং হ্যান্ডসাম, তাই তোমাদের লেখাপড়ার পাশাপাশি স্কুলের ড্রামা ক্লাবেও জয়েন হওয়া উচিত। এবার কয়েকদিনের মধ্যেই দেখা যায় এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে এসেছে। এখন স্কুলে যদি কেউ অন্য কোনো স্টুডেন্টদেরকে বুলি করে, তখন তারাই তাদেরকে বাধা দেয়। তারা তাদেরকে ভদ্রতা শেখায়। স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য তারা সবাই এগিয়ে আসে, এমনকি তারা ড্রামা ক্লাবেও জয়েন করে। সমস্ত স্টুডেন্টরাই রোমিও জুলিয়েটের অভিনয় করে অডিশন দিচ্ছিল, আর তারা প্রত্যেকেই এখানে দুর্দান্ত অভিনয় করছিল। কিন্তু তারা যে গল্পের উপর ভিত্তি করে অভিনয় করছিল সেটা জ্যাকির কাছে অনেক বোরিং লাগছিল। তাই জ্যাকি তখন বলে, এই ধরনের গল্প এবং স্ক্রিপ্ট তো অনেক আগের যুগে লেখা হতো, এখন তো তাদেরকে নতুন কোনো ট্রেন্ডিং জিনিস ফলো করা উচিত। কিন্তু এই কথা শুনে ড্রামা ক্লাবের টিচার অনেক রেগে যায়, কারণ এই স্ক্রিপ্ট সে নিজেই লিখেছিল। তাই সে রাগ করে ড্রামা ক্লাব ছেড়ে চলে যায়। অর্থাৎ এখন থেকে এই ড্রামা ক্লাবও জ্যাকিকেই সামলাতে হবে। জ্যাকি তখন সবাইকে বলে, আমাদের সবাইকে মিলিয়ে এই গল্পটিকে মডিফাই করতে হবে এবং এর ভিতরে অনেক ফানি এবং এন্টারটেনমেন্ট টাইপের কিছু একটা ঢোকাতে হবে। তবেই দেখবে কিভাবে একটি বোরিং গল্প দুর্দান্ত গল্পে পরিণত হয়ে যায়। এরপর তারা সবাই একসঙ্গে মিলে ড্রামা ক্লাবের জন্য গল্প লিখতে শুরু করে। তবে এর পাশাপাশি জ্যাকি এখনও তার সুড়ঙ্গ খননের কাজ করেই চলেছে, আর প্রতিনিয়ত সে লেসি এবং স্টুডেন্টদেরকে নিয়ে নানা ধরনের প্রজেক্টে কাজ করে যাচ্ছে। সমস্ত স্টুডেন্টরা এখন অনেক বেশি ট্যালেন্টেড হয়ে গিয়েছে। তারা সায়েন্স ক্লাবের বিভিন্ন প্রজেক্টেও দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। এমনকি লেসিও এখন তাদেরকে যা করতে বলছে তারা ঠিক সেটাই করছে। এদিকে জ্যাকি এবং লেসি একসঙ্গে এতগুলো সময় কাটানোর ফলে তাদের মনে একে অপরের প্রতি ফিলিংস তৈরি হয়। তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এভাবে প্রায় আরও অনেক দিন সময় পার হয়ে যায়। প্রতি বছরের মতো এবারও স্কুলের বেস্ট টিচার অ্যাওয়ার্ডের ভোটিংয়ের আয়োজন করা হয়, আর এই ভোটের মাধ্যমে দেখা যায় যে জ্যাকির র্যাঙ্ক সবচাইতে উপরে এসেছে। অর্থাৎ জ্যাকি হচ্ছে এবছরের সেরা টিচার। তবে এই ব্যাপারটিতে লেসি খুবই কষ্ট পায়, কারণ তার অনেক বছরের স্বপ্ন যে সে একবার স্টুডেন্টদের কাছে স্কুলের বেস্ট টিচার হবে। আর এবার তার স্টুডেন্টদের সাথে ভালোভাবে কমিউনিকেশন হওয়ার পরও স্টুডেন্টরা তাকে ভোট করেনি, তাই স্টুডেন্টরা হয়তো এখনও তাকে ভালোবাসতে পারেনি। কিন্তু এমন সময় জ্যাকি এসে তাকে বোঝায়। সে তাকে বলে যে জ্যাকির নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আসার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে লেসি। কারণ লেসি যদি তাকে হেল্প না করতো তাহলে স্টুডেন্টরা কখনোই তাকে পছন্দ করতো না। কিন্তু লেসির জন্য স্টুডেন্টরা এতটা বদলে গিয়েছে, আর স্টুডেন্টরা লেসিকেও অনেক ভালোবাসে। এবছর সে বেস্ট টিচার হতে পারেনি, তাতে কি হয়েছে? সামনেবার সেই সবচাইতে বেস্ট টিচার হবে। একথা শুনে লেসি আবারও নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর সেদিন রাতের বেলা জ্যাকি লেসির মন ভালো করার জন্য লেসি এবং তার সমস্ত স্টুডেন্টদেরকে সাথে নিয়ে একটি জায়গাতে গিয়ে একটি বাসের মধ্যে তাদের সবাইকে পেইন্ট করতে বলে। তাদেরকে তাদের মনের মতো যা ইচ্ছে তাই আঁকতে বলে। সবাই এতে প্রচণ্ড রকমের এক্সাইটেড হয়ে যায়, আর তারা এক ধরনের স্প্রে পেইন্টিং এর সাহায্যে
নিজের মনের মতো করে সেই বাসের মধ্যে নানা ধরনের পেন্টিং করে। লিসি দেখতে পায় যে তাদের প্রত্যেকেরই পেন্টিং অনেক বেশি সুন্দর হয়েছে। এতে তারা অনেক আনন্দ পায়। কিন্তু ঠিক তখনই গাড়ির মালিক সেখানে চলে আসলে তারা সবাই মিলে একসঙ্গে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লিসি জ্যাকিকে জানায় যে আজকের মতো মজা তার কোনোদিনও হয়নি, সে অনেক আনন্দ পেয়েছে। এভাবে সময়ের সাথে সাথে তাদের সকলের বন্ডিং অনেক ভালো হয়ে যায়। স্টুডেন্টরাও এখন লিসিকে অনেক ভালোবাসে। তারা লিসির প্রত্যেকটি ক্লাস অনেক মনোযোগ দিয়ে করে আর মন থেকেই লিসিকে সম্মান করে এবং ভালোবাসে। তারা সবাই মিলে কিছুদিন পরপরই বিভিন্ন জায়গাতে ট্যুরে যায় আর লিসি এবং জ্যাকি এভাবে স্টুডেন্টদেরকে সমস্ত বিষয় সম্পর্কে জানাতে চায়। এবার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে অবশেষে জ্যাকি তার টাকার ব্যাগ খুঁজে পেয়েছে। তবে শুরুতে সে টাকাগুলো পাওয়ার জন্য যতটা এক্সাইটেড ছিল, টাকাগুলো হাতে পাওয়ার পর তার সমস্ত এক্সাইটমেন্ট চলে যায়। কারণ এই টাকাগুলো তো সে নিজে উপার্জন করেনি, বরং এটা চুরির টাকা। তাই জ্যাকি এখানে টাকাগুলো পেয়ে নিজের কাছে নিজে অনেক লজ্জিত হচ্ছিল। কারণ সে তো এখন একজন শিক্ষক, সে তার স্টুডেন্টদেরকে সবসময় ভালো কিছু শেখাতে চায়, কিন্তু সে নিজেই কিনে এত বড় অপরাধের সঙ্গে জড়িত। এসব কথা চিন্তা করতে করতে জ্যাকি সেই টাকাগুলো হাতে নিয়ে প্রচণ্ড কাঁদছিল। কারণ সে এখন এমন জীবন চায় না, সে এখন নিজেকে পরিবর্তন করতে চায়। সে ভালো মানুষ হয়ে সুন্দরভাবে বাঁচতে চায়। এবার জ্যাকি টাকা নিয়ে সেই গ্যাংস্টার এবং জেনিবের পাওনা টাকাও বুঝিয়ে দেয়। আর সে জেনিবকে জানায় যে সে আজকের পর থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিচ্ছে। তার এই টিচারের লাইফটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটি লাইফ। তো এবার দেখতে দেখতেই তাদের শহরে সবচাইতে বড় ড্রামা কম্পিটিশনের আয়োজন করা হয়, যেখানে সেই শহরের প্রত্যেকটি স্কুলের স্টুডেন্টরা পারফর্ম করবে। সেখানে জ্যাকি এবং তার স্টুডেন্টরাও রয়েছে। জ্যাকি নিজে স্ক্রিপ্ট তৈরি করে তাদেরকে পারফর্ম করা শিখিয়েছে। এখন কয়েকটি স্কুলের সবার পারফর্ম করার পর এবার আসে জ্যাকির স্টুডেন্টদের পালা। যদিও সবাই সাধারণভাবেই পারফর্ম করে, তবে জ্যাকি প্ল্যান করে তাদের ড্রামাটিকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য তার স্টুডেন্টদের শরীরে এক ধরনের রং ব্যবহার করে, যেটা অন্ধকারে খুব সুন্দর গ্লোয়িং ইফেক্ট দেয়। তাই তাদের ড্রামাটি আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ তাদের ড্রামাটি দেখতে অনেক বেশি কালারফুল এবং সিনেম্যাটিক লাগছিল। তাদের এই পারফর্ম দেখে সমস্ত অডিয়েন্সরা একদম মুগ্ধ হয়ে যায়। আর তাদের স্কুল এখানে সবচাইতে এগিয়ে গিয়ে অনেক বড় একটি প্রাইজ মানি পায়, যেটা তাদের স্কুলের জন্য ছিল অনেক বড় একটি ব্যাপার। এবার কিছুদিন পর দেখা যায় যে জ্যাকির স্টুডেন্টরা মিলে সায়েন্স ক্লাবে অনেক স্মার্ট একটি রোবট তৈরি করে ফেলেছে, যেটার মধ্যে অবিশ্বাস্য কিছু ফিচার ছিল। তাই প্রিন্সিপাল এটা দেখতে পেয়ে জ্যাকির উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ জ্যাকির জন্যই তো এগুলো সম্ভব হচ্ছে। তাই প্রিন্সিপাল জ্যাকিকে তার স্কুলে পার্মানেন্ট জবের অফার করে। এবার পরের দিন লিসি জিমের মধ্যে তার স্টুডেন্টদের হাই জাম্পের ক্লাস নিচ্ছিল, কিন্তু প্রথম স্টুডেন্ট সেখানে লাফ দিতেই সে সোজা একটি গর্তের মধ্যে পড়ে যায়। আর এটা আসলে ছিল সেই সুড়ঙ্গ যেটা জ্যাকি তৈরি করেছে। লিসি তখন এই সুড়ঙ্গটির ব্যাপারে জানার জন্য যখন সেটার ভেতরে প্রবেশ করে, তখন সে সেখানে জ্যাকিকে দেখতে পায়, যে কিনা সুড়ঙ্গটিকে বন্ধ করার কাজ করছিল। আর সে জেনেবের সাথে সেই চুরির ব্যাপারে কথা বলছিল, যেটা লিসি শুনে ফেলে। লিসি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবতেও পারছে না যে জ্যাকি একজন চোর। কিন্তু জ্যাকি তাকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করে। তবে লিসি তাকে বলে, তুমি শুধুমাত্র তোমার উদ্দেশ্য হাসিল করার জন্যই আমাকে ব্যবহার করেছো। আমার সার্টিফিকেট ইউজ করে আমাদের স্কুলে চাকরি নিয়েছো, এমনকি নিজের পরিচয় গোপন করে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো। জ্যাকি লিসিকে বারবার বোঝানোর চেষ্টা করলেও লিসি তাকে অনেক জোরে একটি থাপ্পড় দেয় আর বলে যে আজই যেন সে স্কুল ছেড়ে চলে যায়। সে চায় না যে তার স্টুডেন্টরা কোনো চোরের কাছে পড়ুক। এই বলেই লিসি সেখান থেকে চলে যায়। জ্যাকি এতে অনেক কষ্ট পেয়েছিল, আর সে বুঝে গিয়েছিল যে সুন্দর জীবন হয়তো তার জন্য নয়। তাই সে আর কখনোই সেই স্কুলে ফিরে যাবে না। এবার পরের দিন সকালে দেখা যায় স্কুলের সমস্ত স্টুডেন্টরা জানতে পেরেছে যে জিমে থাকা সেই গর্তের কারণে লিসি এবং জ্যাকির ব্রেকআপ হয়ে গিয়েছে। তাই স্কুলের স্টুডেন্টরা তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। তারা এখানে লিসির কাছে এসে বলে, ম্যাম আসলে সেই গর্ত জ্যাকি স্যার করেনি, বরং আমরা আমাদের বন্ধুদের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য করেছিলাম। আপনি ভুল বুঝছেন। কিন্তু লিসি তাদের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তবে আজকে তাদের সবার অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সাম ছিল, কিন্তু লিসি দেখতে পায় যে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে একটি করে ছবি রয়েছে। লিসি তখন এই ছবিগুলোর ব্যাপারে জানতে চাইলে তারা সবাই তাকে বলে যে জ্যাকি স্যার বলেছে তোমরা সবাই সবসময় তোমাদের সাথে করে সেই জিনিসটি ছবি নিয়ে ঘুরবে, যেটাকে তোমরা সবসময় হাসিল করতে চাও। তাই তারা প্রত্যেকেই তাদের কাছে তাদের পছন্দের একটি করে জিনিসের ছবি রেখেছে, যাতে করে ছবিটি দেখে তারা অনুপ্রাণিত হতে পারে। তবে প্রথমে লিসি বিষয়টিতে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু কিছুক্ষণ পরে সে সেখানে থাকা জ্যাকির ড্রয়ারটি খুলে দেখে। সে দেখতে পায় যে সেখানে তার ছোটবেলার সেই ছবিটি রয়েছে। অর্থাৎ লিসি বুঝতে পারে যে জ্যাকির সবচাইতে প্রিয় জিনিস তাহলে লিসি, যাকে সে হাসিল করতে চায়।
যে তাকে অনুপ্রেরণা দেয়। এটা দেখে লেসির অনেক ভালো লাগে। কিন্তু এমন সময় সেখানে জেনেভ চলে আসে। সে লেসিকে জ্যাকির দেয়া একটি চিঠি দেয়। চিঠিটির মাধ্যমে জ্যাকি লেসির কাছে ক্ষমা চেয়েছে। সে তাকে সমস্ত ঘটনা খুলে বলেছে, যে সে কিভাবে একজন চোর থেকে লেসির জন্যই একজন ভালো মানুষে পরিণত হয়েছে, আর সে লেসিকে আসলে কতটা ভালোবাসে। জেনেভ এখানে লেসিকে জানায় যে জ্যাকি তার জন্য কতটা বদলে গিয়েছে। সে নতুন এক জীবন পেয়েছে, তাই সে যেন তার জীবনে ফিরে যায়। লেসি তখন সঙ্গে সঙ্গে জ্যাকির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই জ্যাকির সঙ্গে যোগাযোগ করতে পারে না। এতে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তখন জ্যাকির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য সায়েন্স ল্যাবে তার স্টুডেন্টদের কাছে যায়। এরপর তারা জানতে পারে যে জ্যাকি এখন একটি গাড়ির মধ্যে রয়েছে। জ্যাকির গাড়িতে সায়েন্স ল্যাবের একটি রোবট পড়েছিল, যার ভেতর ক্যামেরা রয়েছে। সেটার মাধ্যমে তারা জ্যাকির লোকেশন বের করে ফেলে। জ্যাকিকে আসলে তার সেই বন্ধু আবারও চুরি করার জন্য নিয়ে যাচ্ছিল, কারণ জ্যাকির কাছে এখন কোনো কিছুই নেই। সে একদম নিঃস্ব। কিন্তু যখন তার বন্ধু গাড়ি স্টার্ট করতেই যাবে, ঠিক তখনই জ্যাকি তার মত পরিবর্তন করে ফেলে। সে আবারও লেসি এবং তার স্টুডেন্টদের কাছে ফিরে আসতে চায়। আর ঠিক এমন সময় জ্যাকির কাছে তার স্কুলের 3 জন স্টুডেন্ট চলে আসে। তারা জ্যাকিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু তার বন্ধু তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেও জ্যাকি তার কোনো কথাই শোনে না। সে স্টুডেন্টদের সঙ্গে ফিরে আসে। এবার সন্ধেবেলায় সে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এবং একটি ব্যাগ হাতে নিয়ে সোজা লেসির কাছে চলে আসে। আর লেসি জ্যাকির হাতে হ্যান্ডকাপ দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে মনে করে যে জ্যাকি হয়তো আবারও চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, তাই সে জ্যাকিকে বাঁচানোর জন্য ব্যাগটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তবে কিছুক্ষণ পর যখন সে ব্যাগটি খুলে দেখে, তখন সে দেখতে পায় যে জ্যাকি আসলে তার জন্য একটি ড্রেস এবং একটি গোলাপ নিয়ে এসেছে, তাকে প্রপোজ করার জন্য। লেসি যেন এতে নিজের মাঝে প্রাণ ফিরে পায়। এরপর সে জ্যাকির দেয়া ড্রেসটি পরে সুন্দরভাবে জ্যাকির সামনে আসলে জ্যাকি তাকে আজকে প্রথমবারের মতো প্রপোজ করে, আর লেসিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এরপর তারা আজকে সারাদিনের জন্য ডেটে চলে যায়। সারা রাত আনন্দ করার পর হঠাৎ করে স্কুলের প্রিন্সিপাল তাদেরকে ডেকে পাঠায়। আর তারা সেখানে গেলে প্রিন্সিপাল জ্যাকিকে বলে যে এখন থেকে জ্যাকিকে তার স্কুলে পার্মানেন্টভাবে টিচারের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু জ্যাকি এখানে প্রিন্সিপালকে সমস্ত সত্য কথা বলে দেয়। সে তাকে জানায় যে সে খুব বেশি একটা লেখাপড়া করেনি, এমনকি তার কোনো সার্টিফিকেটও নেই, তাই সে যেন তার জায়গায় একজন যোগ্য টিচারকে এই জবটি দেয়। কিন্তু প্রিন্সিপাল এখানে বলে যে সে চাইলে অনেক যোগ্য টিচারকে এখানে আনতে পারে, কিন্তু কোনো টিচারই জ্যাকির মতো হবে না। জ্যাকি আসার পর তার স্কুলের সবকিছু বদলে গিয়েছে। স্কুলের সমস্ত স্টুডেন্টরা এখন ভালো ভালো কাজে নিজেদেরকে নিয়োগ করছে। তারা লেখাপড়ায়ও মনোযোগী হয়ে উঠেছে। তাই জ্যাকিকে টিচারের দায়িত্ব পালন করতে হবে। আর পাশাপাশি সে তাকে ডিগ্রি অর্জনের জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে, যাতে করে সে নিজেও পড়তে পারে। এতে লেসি এবং জ্যাকি অনেক খুশি হয়ে যায়। আর প্রিন্সিপালের প্রস্তাবে জ্যাকিও রাজি হয়। এখন এই সুন্দর দিনটিকে স্মরণীয় করে রাখতে জ্যাকি এবং লেসি একটি ক্লাবে চলে যায়। আর তারা দুজনই সেখানে অনেক আনন্দ করে। এভাবেই তারা দুজন মিলে তাদের নতুন এক জীবন শুরু করে।